নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে। আমরা যে আলোচনা করছিলাম সেই বাচ্য সম্পর্কিত আলোচনার পরবর্তী যে ক্লাস, এই ক্লাসে আমরা আলোচনা করব বাচ্য পরিবর্তন সম্পর্কে। আমরা আগে জেনেছি আগের ক্লাসে। আজকে আমরা জানব বাচ্য কিভাবে পরিবর্তন করব এবং সেই বাচ্যটা পরিবর্তন মূলত কর্তৃবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্যে পরিবর্তন করব। আমরা জানি যে বাচ্য চার প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। তো কর্তৃবাচ্য থেকে সাধারণত কর্মবাচ্যে পরিবর্তন হয়, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করা যায়, আর কর্মবাচ্য ভাববাচ্যকে কর্তৃবাচ্যে পরিবর্তন করা যায়। কিন্তু কর্মবাচ্যকে কখনো ভাববাচ্যে পরিবর্তন করা যায় না, আর কর্মকর্তৃবাচ্যের কখনোই বাচ্য পরিবর্তন হয় না। তো কর্তৃবাচ্য থেকে যে কর্মবাচ্যে পরিবর্তন, কর্তৃবাচ্য থেকে যে ভাববাচ্যে পরিবর্তন করা যায়, বাচ্য পরিবর্তন করা যায়। তো আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যে আমরা বাচ্য পরিবর্তন করব, সেই বাচ্য কিভাবে পরিবর্তন করব, সেগুলো মূলত কতগুলো সূত্র বা কতগুলো পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা সহজেই কর্তৃবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্যে রূপান্তরিত করব সেটা আমরা এই সূত্র বা পদ্ধতি প্রয়োগ করে খুব সহজেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে পারব। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন। তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য যে যে সূত্র বা পদ্ধতিগুলো রয়েছে, আমরা সেই পদ্ধতিগুলো আলোচনা করব এবং সেই পদ্ধতির সাথে সাথে উদাহরণের সাহায্যে আমরা দেখব মূলত কর্তৃবাচ্য থেকেই আমরা সেটাকে পরিবর্তন করে কর্মবাচ্যে নিয়ে যাব এবং কর্তৃবাচ্য থেকে কিভাবে পরিবর্তন করে এবং কি কি পরিবর্তন করা হলো, কোটার মধ্য দিয়ে আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে পারছি, সেগুলো আমরা উদাহরণের সাহায্যে ওই পদ্ধতির সঙ্গে উদাহরণের একটা সংযোগ তৈরি করে আমরা বুঝতে চেষ্টা করব। তাহলেই আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে পারবো। তো শুরু করা যাক। বলছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করবার প্রথম যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এই কর্তৃবাচ্য, যখন কর্তৃবাচ্য আমরা দেখছি এবং সেটাকে কর্মবাচ্যে আমাকে পরিণত করতে হবে বা পরিবর্তন করতে হবে। দেয়া তো রয়েছে কর্তৃবাচ্যে, যখন বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে দেয়া থাকবে কর্তৃবাচ্যে এবং সেই কর্তৃবাচ্যটাকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে, তখন এই কর্তৃবাচ্যের যে কর্তৃবাচ্য মানে তো কর্তা প্রধান, তো সেই কর্তৃবাচ্যের কর্তার সাথে র বা এর যুক্ত করতে হবে। আর তার পরবর্তী পর্যায়ে প্রায়শই তার সঙ্গে ওই দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি যে অনুসর্গ রয়েছে সেই অনুসর্গগুলো সেখানে ব্যবহার করতে হবে। তাহলে কর্তৃবাচ্যের অবস্থায় যখন থাকে কর্তা, তখন সেখানে র বা এর থাকে না, তখন সেখানে দ্বারা দিয়া করতে গিয়ে অনুসর্গ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কিন্তু যখনই সেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে চাইছি আমরা, তখন কিন্তু আমাদের ওই কর্তৃবাচ্য থেকে কর্তাকে নিয়ে ওই কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে এবং তার সাথে সাথে তার সঙ্গে দ্বারা দিয়ে অনুসর্গ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। কি বলছে? কর্তৃবাচ্যের কর্তাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কর্তৃবাচ্য তো কর্তাই প্রধান, সেই কর্তৃবাচ্যের কর্তাকে কি করতে হবে? এই র বা এর যে বিভক্তি, র বা এর, যেমন রমেশ, রমেশের, যেমন আকাশ, আকাশের, যেমন স্বপ্ন, স্বপ্নের, এই র বা এর যে বিভক্তি, তাহলে কর্তৃবাচ্যের কর্তাকে, কর্তৃবাচ্যের কর্তাই প্রধান থাকে, যখন সেটাকে কর্মবাচ্যে নিয়ে আসছি তখন সেই কর্তৃবাচ্যের কর্তাটার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে এবং তার সাথে সাথে সেখানে দ্বারা অথবা দিয়া অথবা কর্তৃক এই অনুসর্গগুলো ব্যবহার করতে হবে, করে আমরা কর্মবাচ্যে প্রয়োগ করব। এবার আমরা এই যে প্রথম পদ্ধতিটা আমরা দেখলাম, আদবি এই পদ্ধতিটার প্রয়োগ কিভাবে হয়েছে সেটা আমরা দেখব উদাহরণের সাহায্যে।
এখানে বলছে প্রথম উদাহরণ যে কর্তৃপক্ষে উদাহরণ একটা দেওয়া রয়েছে, আমি রমেশকে চিঠি দিয়েছি। এটা কি বাচ্চা রয়েছে? কর্তৃবাচ্য। আর আগেই আমাদের হেডলাইনটা আমরা দেখে নিয়েছি যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে বাচ্চে বাচ্য পরিবর্তন। তো তার মানে যখনই আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে যাব সেখানে কিন্তু প্রথমেই যেটা দেওয়া থাকবে সেটা শুধু কর্তৃবাচ্য দেওয়া থাকবে। এই কর্তৃবাচ্যটা দেওয়া থাকবে আমাদেরকে, কর্তৃবাচ্য থেকে আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে আমাদেরকে। তো কর্তৃবাচ্য থেকে যখনই আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে যাব তখন আদবি ওই প্রথম পদ্ধতিটা যেটা বললাম যে কর্তৃবাচ্যের কর্তা তার সাথে র বা এর যুক্ত হবে আর তার সঙ্গে সঙ্গে দ্বারা দিয়া অনুসর্গ যোগ হবে। তো এখানে একটা কর্তৃবাচ্য রয়েছে, আমি রমেশকে চিঠি দিয়েছি। সাধারণত যখন যে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা বলে। তো এখানে আমি মানে এই চিঠি দেওয়ার কাজটা কে করছে? আমি। তাহলে এটা হচ্ছে কর্তা। এবার কর্তৃবাচ্যে সাধারণত এই কর্তা প্রধান, কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কিন্তু কর্মবাচ্য তো কর্তা প্রধান নয়। তাই কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্য আমি নিয়ে আসবো তখন কি বলছে, এই কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর হবে, তখন আমি হয়ে গেল আমার। এই যে র বা এর, র বা এর, এই র বা এর হয়েছে। তাহলে কর্তৃবাচ্যের কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হবে, বিভক্তি র বা এর বিভক্তি যুক্ত হয়েছে এবং তারপরে তার সঙ্গে ওই দ্বারা দিয়া কর্তৃক তার মধ্যে একটাই যুক্ত হবে। তাহলে এখানে আমি রমেশকে চিঠি দিয়েছি, যখন আমি এটাকে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে যাচ্ছি তখন হয়ে গেল আমিটা হয়ে গেল আমার, আর আমার দ্বারা রমেশকে চিঠি দেওয়া হয়েছে। স্বাভাবিক। এবার যখনই আমরা কর্তৃবাচ্যের বাক্যের বাচ্যের যে বাক্যটা ছিল যখনই সেটাকে আমরা কর্মবাচ্যে নিয়ে আসছি এবং যখনই ওই কর্তৃবাচ্যের কর্তাকে আমরা সঙ্গে র বা এর যুক্ত করছি এবং দ্বারা অনুসর্গ যোগ করছি তখন অটোমেটিক্যালি ক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন যে হবে, ক্রিয়ার রূপ যে পরিবর্তন হবে সেটা তো স্বাভাবিক। আমরা আগেই বলেছি যে বাচ্য ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে যখন কর্তৃবাচ্যে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার পরিবর্তন হতে পারে, ক্রিয়ার রূপের উপর নির্ভর করে বাচ্য পরিবর্তন হয়। অর্থাৎ কর্তৃবাচ্যে যে ক্রিয়া থাকে কর্মবাচ্যে সেই ক্রিয়ার পরিবর্তন হয়, কর্মবাচ্যে যে ক্রিয়া থাকে ভাববাচ্যে সেই ক্রিয়ার পরিবর্তন হয়। তো এখানে যেটা বলছে ওই রমেশকে চিঠি দিয়েছি কিন্তু ক্রিয়ার গুণ কিন্তু একই থাকে, চিঠি দিয়েছি আর দেওয়া হয়েছে। এই যে চিঠি দিয়েছি, চিঠি দিয়েছি, চিঠি দেওয়া এই হয়েছে। তাহলে কর্তৃবাচ্যের কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে, তার সাথে সাথে দ্বারা দিয়ে যুক্ত করতে হবে, করে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। তাহলে যদি একটা কর্তৃবাচ্য দেওয়া থাকে, আমি যেমন দেওয়া আছে আমি রমেশকে চিঠি দিয়েছি, এখানে কর্তা হচ্ছে আমি, সেই কর্তার সাথে র যুক্ত হয়েছে, আমার দ্বারা রমেশকে চিঠি দেওয়া হয়েছে, কর্মবাচ্য যখন পরিবর্তন করলাম। প্রথম পদ্ধতি যেটা হলো যদি কোনো কর্তা থাকে তখন সেই কর্তার সাথে একটা র বা এর বিভক্তি যুক্ত হবে আর তার সাথে দ্বারা অথবা দিয়া অথবা অনুসর্গ সেই কর্তা অনুযায়ী সেখানে দ্বারা দিয়া অনুসর্গের মধ্যে একটা অনুসর্গ ব্যবহার করতে হবে আর ক্রিয়ার কিছুটা পরিবর্তন হবে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করবার দ্বিতীয় যে পদ্ধতিটা এখানে আলোচনা করা হয়েছে, এবার আমরা দেখবো সেই দ্বিতীয় পদ্ধতিতে কি বলা হয়েছে। দ্বিতীয় পদ্ধতিতে বলা হচ্ছে যে কর্তৃবাচ্যে যদি একটি কর্ম থাকে, সাধারণত কর্তৃবাচ্যে যদি একটা কর্ম থাকে, আগেই বলেছি কর্মটা কি, যে যদি কোনো বাক্যের মধ্যে ক্রিয়া থাকে এবং সেই ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে তাহলে সেটা কর্ম, আর যদি উত্তর না আসে তাহলে সেখানে কর্ম নেই। তো কর্তৃবাচ্যে যদি একটা কর্ম থাকে, যদি দুটো কর্ম থাকে দ্বিকর্মক বলে, তো কর্তৃবাচ্যে যখন যদি একটা কর্ম থাকে তবে মানে তাহলে সেই কর্মটা হচ্ছে বিভক্তি শূন্য হয়ে যাবে, শূন্য বিভক্তি হয়ে যাবে, হয়ে বাক্যের উদ্দেশ্য পরিণত হয়। উদ্দেশ্য নয় যাকে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা উদ্দেশ্য, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা বিদেহ। যেমন শ্যাম বই পড়ে, এই শ্যাম এর
বই পড়ার কাজটা কে করছে? শ্যাম। তাই যার সম্পর্কে বলা হচ্ছে, শ্যামের সম্পর্কে বলা হচ্ছে, শ্যাম কি করছে? শ্যাম বই পড়ছে। তো যার সম্পর্কে বলা সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা সেটা বিধেয়। তাই এখানে যেটা বলছে যে কর্তৃবাচ্যের যদি একটা কর্ম থাকে তাহলে সেই কর্ম বিভক্তি শূন্য হয়ে পড়ে। যদি কর্মের সাথে কোনো বিভক্তি থাকে, এ থাকে, কে থাকে, তে থাকে, বা র এর অন্তস্থ যদি কোনো বিভক্তি থাকে, যখনই সেটা কর্মবাচ্যে নিয়ে আসবো তখন সেই কর্মের বিভক্তি গুলো সেখান থেকে সরে গিয়ে বিভক্তিটা শূন্য বিভক্তি হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির একটা গুণ। এবং সেটা উদ্দেশ্যে পরিণত হয়, তখন আর কর্ম থাকে না, সেটা উদ্দেশ্য, অর্থাৎ কর্তার মতো করে তখন সেখানে বসে যায়। উদ্দেশ্য মানে যার সম্পর্কে কিছু বলা হয়। এবার আমরা দেখব যে আদবি ওই দ্বিতীয় পদ্ধতিটার সঙ্গে দ্বিতীয় পদ্ধতিটা যেটা বলা হয়েছে সেটা তার সত্যতা কতটা। তো উদাহরণ আমরা দেখব, আমি রমেশকে ডেকেছি, এটা কর্তৃবাচ্য রয়েছে, আমি রমেশকে ডেকেছি। তো এখানে ডেকেছি হচ্ছে ক্রিয়া, এই ডেকেছি হচ্ছে ক্রিয়া, ডেকেছি ক্রিয়া, এটা তো ক্রিয়া, ক্রিয়া ডেকেছি ক্রিয়া, আমি রমেশকে ডেকেছি, তাহলে ডেকেছি ক্রিয়া। এবার এই ক্রিয়ার সাথে যেটা বলতে চাইছে যে ক্রিয়ার কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি ডেকেছি নেই, কাকে ডেকেছি, রমেশকে ডেকেছি, তাহলে এটা কর্ম, এটা কর্ম। আমার প্রশ্ন হচ্ছে যেখানে তো কর্তৃবাচ্য সবসময় দেয়া থাকবে সেটাকে কর্মবাচ্যে পরিণত করতে বলছো। তা কর্তৃবাচ্য যদি একটা কর্ম থাকে, এখানে কিন্তু আমি রমেশকে ডেকেছি, এখানে একটাই কর্ম রয়েছে, এখানে এই একটাই কর্ম রয়েছে, সেটা হচ্ছে রমেশকে। তো এটা বলছে যখনই এই কর্তৃবাচ্য থেকে যখন আমি কর্মবাচ্যটাকে নিয়ে আসবো তখন এই রমেশকে, এই কে তো বিভক্তি আছে, রমেশ যোগ কে, বিভক্তি আমরা কি করে চিনবো? যদি কোনো বাক্য দেওয়া থাকে, বাক্যের মধ্যে কোনো পদ থাকে, সেই পদের মধ্যে মূল শব্দটাকে যদি বের করে নিই তাহলে যেটা পড়ে থাকে সেটা বিভক্তি। রমেশ, রমেশকে মূল শব্দ হচ্ছে রমেশ, তাহলে রমেশটাকে সরিয়ে নিলে পড়ে থাকে কে, তাহলে কেটা বিভক্তি। এবার কে বিভক্তিটা যেটা রয়েছে এখানে, এই কে বিভক্তি থেকে বলছে এটাকে আর বিভক্তি রাখা যাবে না, এটা শূন্য বিভক্তি নিয়ে আসতে হবে। তাহলে এই কেটা এখানে আসার সময় এটাকে উঠে যাবে, তখন শুধুমাত্র কেটা উঠে গিয়ে এখানে এই যে কেটা আছে, কেটা এখানে উঠে গিয়ে এখানে শুধু রমেশ বসবে। তাহলে কর্তৃবাচ্য যদি একটা কর্ম থাকে সেই কর্মটা বিভক্তি শূন্য হয়ে যায়, তাহলে এখানে কে থেকে বিভক্তি, এখানে রমেশ শূন্য বিভক্তি হয়ে গেল, রমেশের সঙ্গে আর কোনো বিভক্তি নেই, মানে এটা শূন্য বিভক্তি রয়ে গেল। আর এটা উদ্দেশ্য হয়ে যাবে, তখন রমেশ আমার দ্বারা ডাক পেয়েছে, এই রমেশ তখন উদ্দেশ্য। এবার রমেশের সম্পর্কে এবার বলা হচ্ছে, এতক্ষণ সেটা কর্ম ছিল, কিন্তু যখনই সেটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে এলো তখন সেটা উদ্দেশ্য, উদ্দেশ্য পরিণত হলো। তাহলে কর্তৃবাচ্যে যদি একটা কর্ম থাকে তাহলে কর্তৃবাচ্যটা এর মধ্যে একটা কর্ম রয়েছে, সেই কর্ম থেকে কি হবে, বিভক্তি থাকলে সেটা কর্মবাচ্য আসার সময় বিভক্তি শূন্য হয়ে যায়, এখানে বিভক্তি শূন্য হয়ে গিয়েছে, রমেশ কে থেকে কে উঠে গিয়ে শুধু বিভক্তি শূন্য, এটা বিভক্তি শূন্য, বিভক্তি শূন্য হলো। আর কি হয়ে যাবে, সরি, আর বিভক্তি শূন্য হয়ে গেল, হয়ে বাক্যের উদ্দেশ্যে পরিণত হবে। উদ্দেশ্য মানে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন শ্যাম বই পড়ে, শ্যামের সম্পর্কে কি পড়া হচ্ছে, বই পড়ার কথা বলা হচ্ছে, কার সম্পর্কে, শ্যামের সম্পর্কে, শ্যামটা উদ্দেশ্য। এখানে রমেশ আমার দ্বারা ডাক পেয়েছে, এখানে কার ডাক পাওয়ার কথা বলা হয়েছে, রমেশের সম্পর্কে, তাহলে রমেশ হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে কর্ম ছিল, কর্তৃবাচ্যে যখন একটা কর্ম থাকে সেই কর্মের মধ্যে যদি বিভক্তি থাকে, সেই বিভক্তিটা যখন কর্মবাচ্যে আসে তখন বিভক্তি শূন্য হয়ে যায় এবং সেটা উদ্দেশ্য হিসেবে পরিগণিত হয়। এবার এটা কি হলো, উদ্দেশ্য হয়ে গেল, এটা হয়ে গেল কি, উদ্দেশ্য। আমাদের যদি আমরা এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের পদ্ধতিগুলো একটু ভালো করে বারবার করে রিভাইজ করে দেখি, উদাহরণের সঙ্গে সংযোগ করে এই পদ্ধতিগুলো, তার জন্য বারবার করে ব্যাকে নিয়ে গিয়ে আবার ভিডিওগুলোকে দেখতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, তাহলে আমাদের এই ভিডিও মানে এই ক্লাস সম্পর্কে বা বাচ্য পরিবর্তনের যে পদ্ধতিগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা গড়ে উঠবে। আর এই পরিষ্কার ধারণা পরবর্তী সময়ে ওই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য বা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, বাকি যে বাচ্য পরিবর্তনগুলো আছে সেগুলো সুন্দরভাবে এবং সঠিকভাবে করবার ক্ষেত্রে আমাদের সুবিধাজনক হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব।
তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের যে তৃতীয় পদ্ধতি রয়েছে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের তৃতীয় পদ্ধতি যেটা বলছে দ্বিকর্ম ক্রিয়ার কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তৃবাচ্য যদি দ্বিকর্ম ক্রিয়া থাকে, অর্থাৎ কর্তৃবাচ্যের যে বাক্যটা থাকবে সেই বাক্যের যে ক্রিয়াটা যদি দ্বিকর্ম মানে দুটো কর্ম থাকে, সেটাকে যখন গৌণ কর্মের রূপ সেটাকে যখন আমরা কর্মবাচ্যে পরিবর্তিত করব, অর্থাৎ কর্তৃবাচ্য রয়েছে সেখান থেকে যদি আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করতে চাই, দ্বিকর্মক ক্রিয়া মানে একটা কর্তৃবাচ্যের বাক্যের মধ্যে যে ক্রিয়া রয়েছে তার দ্বিকর্মক মানে দুটো কর্ম রয়েছে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম কাকে বলে? আমরা জানি যে ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে তাহলে জানবো যে সেই ক্রিয়ার কর্ম রয়েছে, অর্থাৎ সকর্মক। আর দ্বিকর্মক বলছে যে যে ক্রিয়ার দুটো কর্ম তাকে বলছে দ্বিকর্মক। এবারে ওই দ্বিকর্মকের মধ্যে একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। কোনটাকে মুখ্য কর্ম বলছে? যার প্রাণ নেই, অর্থাৎ অপ্রাণীবাচক, যার প্রাণ নেই, যে উত্তেজনায় সাড়া দিতে পারে না, যেমন ইট, কাঠ, বালি, সিমেন্ট, বই, কাপড়, এগুলো সব হচ্ছে প্রাণহীন বস্তু, অর্থাৎ অপ্রাণীবাচক। এই অপ্রাণীবাচক যে কর্ম সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্ম। আর প্রাণীবাচক মানে যার প্রাণ রয়েছে, যেমন রাম, শ্যাম, যদু, মধু, এগুলোর প্রাণ রয়েছে বলে এগুলোকে বলা হচ্ছে প্রাণীবাচক। আর প্রাণীবাচক মানে হচ্ছে সেটা গৌণ কর্ম। তো এখানে বলছে যে দ্বিকর্ম ক্রিয়া, যদি কোনো কর্তৃবাচ্যের বাক্যের ক্রিয়ার যদি দ্বিকর্ম মানে দুটো কর্ম থাকে, অর্থাৎ মুখ্য কর্ম গৌণ কর্ম দুটোই থাকে, তাহলে ওই গৌণ কর্মের রূপ একই থাকবে। মানে গৌণ কর্ম কর্তৃবাচ্যে যে অবস্থায় ছিল সেই গৌণ কর্মের কর্মবাচ্য সেই একই রকম অবস্থায় থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। কিন্তু মুখ্য কর্ম অর্থাৎ অপ্রাণীবাচক যে কর্মগুলো, সেই অপ্রাণীবাচক কর্ম যখন কর্মবাচ্যে নিয়ে আসবো তখন তার বিভক্তি শূন্য হয়, অর্থাৎ তার বিভক্তি একে তে সব বিভক্তি কোনো থাকে না, সেটা হচ্ছে বিভক্তি শূন্য হয়। এবারে আমরা দেখব উদাহরণের সাহায্যে যে আদবি যে তৃতীয় পদ্ধতির কথা বলা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে, সেটা কতটা সত্যতা রয়েছে। তো কর্তৃবাচ্যের প্রথম যে উদাহরণটা বলছে, আমি তাকে কলমটি দিয়েছি, আমি তাকে কলমটি দিয়েছি। এখানে প্রথমেই বলে দিয়েছি যে কর্তৃবাচ্যের দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়ার কর্তৃবাচ্য, অর্থাৎ এই যে কর্তৃবাচ্যটা এখানে রয়েছে, এখানে দ্বিকর্ম মানে দুটো কর্ম রয়েছে। যদি এমন থাকে যে কর্তৃবাচ্যের বাক্যের যে ক্রিয়া রয়েছে এটা তো ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া, তো কর্তৃবাচ্যের বাক্যের যে ক্রিয়া রয়েছে সেটা যদি দ্বিকর্ম মানে দুটো কর্ম থাকে, তাহলে গৌণ কর্মের যে রূপ মানে গৌণ কর্ম, এর মধ্যে গৌণ কর্ম যেটা আছে সেটা যখন কর্মবাচ্যে পরিবর্তন করব তখন সেটা একই অবস্থায় থাকবে, কোনো রকম পরিবর্তন ছাড়া। কিন্তু মুখ্য কর্ম যদি থাকে, সেটা যদি কোনো বিভক্তি থাকে তার মধ্যে, তখন সেই বিভক্তিটাকে বিভক্তি তুলে দিয়ে সেখানে শূন্য বিভক্তিতে পরিণত হবে। এবার আমরা দেখব যে এই তৃতীয় পদ্ধতিটা আদবি কতটা সত্যতা আছে। তা বলছে কর্তৃবাচ্যের দ্বিকর্ম ক্রিয়া। তো কর্তৃবাচ্যের ক্রিয়া হচ্ছে দিয়েছি, এর হচ্ছে দ্বিকর্ম মানে দুটো কর্ম থাকতে হবে। এখানে দেখি ক্রিয়াপদকে প্রশ্ন করি, কি দিয়েছি? কলমটি দিয়েছি। তাহলে এই একটা কর্ম। কাকে দিয়েছি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটাও তো কর্ম, এটাও একটা কর্ম। এবারে দেখতে হবে এর মধ্যে কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম। আগেই বললাম অপ্রাণীবাচক মানে যার প্রাণ নেই, ইট, কাঠ, বালি, সিমেন্ট, বই, পোশাক, যার প্রাণ নেই। তো এখানে অপ্রাণীবাচক। তা কলমের কি প্রাণ রয়েছে? কলমের প্রাণ নেই, তাহলে কলমটি অপ্রাণীবাচক। যেহেতু কলমটি অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক তার মানে এটা হচ্ছে মুখ্য কর্ম, এটা হচ্ছে মুখ্য কর্ম। আর আমি তাকে কলমটি দিয়েছি, কাকে দিয়েছি? তাকে কলমটা দিয়েছি। তো তাকে যদি প্রশ্ন করি, আমি তাকে, সে একজন ব্যক্তি, মানে
এখানে সে ব্যক্তির নাম উল্লেখ নেই, কিন্তু তার প্রাণ রয়েছে। যেহেতু এটা প্রাণীবাচক, যেহেতু এটা প্রাণীবাচক, প্রাণীবাচক, তার মানে এটা হচ্ছে গৌণ কর্ম। প্রাণীবাচক মানে হচ্ছে গৌণ কর্ম। তাহলে একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম বলেছিল। তো বলছে দ্বিকর্ম ক্রিয়ার কর্তৃবাচ্য, মানে দুটো কর্ম থাকবে এমন কর্তৃবাচ্য। সেখানে দুটো কর্ম রয়েছে, এই একটা কর্ম, একটা কর্ম। তাহলে দ্বিকর্মক যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। তো যে ক্রিয়ার, যে এখানে কর্তৃবাচ্যের ক্রিয়া হচ্ছে দিয়েছি, এই ক্রিয়ার দুটো কর্ম আছে বলে এটাকে দ্বিকর্মক ক্রিয়া বলছে। এবং দ্বিকর্মক ক্রিয়ার মধ্যে একটা থাকবে প্রাণীবাচক, একটা হচ্ছে অপ্রাণীবাচক। প্রাণীবাচক যেটা সেটা হচ্ছে গৌণ কর্ম, অপ্রাণীবাচক মানে যার প্রাণ নেই সেটা হচ্ছে মুখ্য কর্ম। এবারে প্রশ্ন এখানে তো মুখ্য কর্ম গৌণ কর্ম জানতে চাই। এখানে বলছে দ্বিকর্ম ক্রিয়ার কর্তৃবাচ্যে গৌণ কর্মের রূপ একই থাকে। অর্থাৎ এখানে যদি এই প্রাণীবাচকটা গৌণ কর্ম যদি হয়, এই কর্তৃবাচ্যের গৌণ কর্ম, কর্তৃবাচ্যের দ্বিকর্ম ক্রিয়ার, কর্তৃবাচ্যের ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়ার গৌণ কর্মের রূপের কোনো পরিবর্তন হয় না, গৌণ কর্মের রূপ একই থাকে। তার মানে এই কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্যে রূপান্তরিত করে নিয়ে আসছি, তখন কর্তৃবাচ্যের যে অবস্থায় ছিল কর্মবাচ্যের সেই অবস্থায় থাকবে, অর্থাৎ তাকে থাকলে তাকে থাকবে। তো দেখি আমরা, কিন্তু মুখ্য কর্ম যেটা থাকে, মুখ্য কর্মের যদি কোনো এক এ তের বিভক্তি থাকে, তাহলে সেটা যখন কর্মবাচ্যে আমরা নিয়ে আসবো তখন সেটা কি হয়ে যাবে, তখন শূন্য বিভক্তি হয়ে যাবে। তো এখানে অটোমেটিক্যালি যেহেতু শূন্য বিভক্তি রয়েছে, সেটা যখন কর্মবাচ্যে নিয়ে আসছি সেটাও অটোমেটিক্যালি শূন্য বিভক্তি হয়ে গিয়েছে। এবার আমরা দেখব যে আমি তাকে কলমটি দিয়েছি, এটা যখন কর্মবাচ্যে নিয়ে আসছি, আমার দ্বারা তাকে কলমটি দেওয়া হয়েছে। এবার যদি আমরা দুটো উদাহরণকে ভালোভাবে দেখি তাহলে দেখব কর্তৃবাচ্যের দ্বিকর্ম ক্রিয়ার গৌণ কর্মের কোনো রূপের পরিবর্তন হয় না, অর্থাৎ কর্তৃবাচ্যে গৌণ কর্ম যেমন অবস্থায় ছিল কর্মবাচ্যে একই অবস্থায় এসছে। আর মুখ্য কর্ম যদি কোনো বিভক্তি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, শূন্য বিভক্তিতে পরিণত হবে। এটা আমাদের তৃতীয় পদ্ধতিটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যখন কোনো দ্বিকর্মক ক্রিয়ার দেখব কোনো কর্তৃবাচ্যে, তাহলে আমাদের দায়িত্ব থাকবে আমাদের যে দ্বিকর্মক ক্রিয়ার কর্তৃবাচ্যের মধ্যে যেটা মুখ্য কর্ম রয়েছে সেটার শূন্য বিভক্তিতে পরিণত করতে হবে, আর গৌণ কর্মের কোনো রূপের পরিবর্তন হবে না। অর্থাৎ গৌণ কর্ম কর্তৃবাচ্যে যেমন অবস্থা থাকে কর্মবাচ্যে কোনো রকম পরিবর্তন ছাড়া একই রকম ভাবে বসে। এটা গেল তৃতীয় পদ্ধতি। এরপর আমরা দেখব চতুর্থ পদ্ধতি। এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের চতুর্থ পদ্ধতি আমরা দেখব। চতুর্থ পদ্ধতি কি বলছে, কর্তৃবাচ্যের ক্রিয়ার ধাতুর সঙ্গে, ভালো করে আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন কোনো অঙ্ক করি, অঙ্ক সাধারণত মুখস্থের মাধ্যমে কখনো অঙ্ক শেখা যায় না, আর অঙ্ক কখনো করাও সম্ভব নয়। ঠিক তেমনি এই বাংলা ব্যাকরণ যে পরিবর্তনগুলো করতে হয় বাংলা ব্যাকরণ সম্পর্কে জানার জন্য কতগুলো সূত্র আছে, পদ্ধতি রয়েছে। অঙ্ক করবার যেমন সূত্র বা পদ্ধতি রয়েছে, ঠিক তেমনি ব্যাকরণ করবার ক্ষেত্রে বা ব্যাকরণ শেখার জন্য কতগুলো সূত্র বা পদ্ধতি রয়েছে। এখন সূত্র বা পদ্ধতিগুলো যদি, এই সূত্র বা পদ্ধতির প্রত্যেকটা অংশ যদি আমরা ঠিকঠাক ভাবে না বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে ব্যাকরণ শেখা সম্ভব নয়। যেমন আমরা অঙ্ক করবার সময় কোন একটা সূত্র থাকলে, কোন একটা সূত্রের কোন একটা অংশ যদি আমাদের কাছে আমরা ভুলে যাই, ওই সূত্রের কোন একটা অংশ, তাহলে ওই সূত্রটাকে যখন আমরা অঙ্কে ফেলি তখন সেই অঙ্কটা পুরোপুরিভাবে ভুল হয়ে যায়। ঠিক তেমনি ব্যাকরণ শিখবার ক্ষেত্রে যে সূত্র বা পদ্ধতি এখানে প্রয়োগ করা হচ্ছে, সেই সূত্র পদ্ধতিতে যে যে শব্দ প্রয়োগগুলো করা হয়েছে বাক্যের মধ্যে, সেই প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা প্রয়োজন। সূত্র পদ্ধতিতে যদি সেই শব্দগুলোর অর্থ আমরা ঠিকঠাক করে বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে ব্যাকরণ শেখার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা ফিরে আসি চতুর্থ পদ্ধতিতে। চতুর্থ পদ্ধতি কি বলছে বা সূত্র, কর্তৃবাচ্যের ক্রিয়ার
ধাতুর সঙ্গে আ বা আনো বা তে, এই আ বা আনো বা তে প্রত্যয় যুক্ত হয়, যুক্ত করে যদি তৈরি হয় কর্মবাচ্যের যৌগিক ক্রিয়ার অসমাপিকা অংশটি। তো এতগুলো বাক্যগুলির মধ্যে এতগুলো শব্দ যে প্রয়োগ করা হয়েছে, এখন যদি সেই শব্দগুলির অর্থ আমরা না বুঝি, তাহলে সূত্র সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা আমাদের মধ্যে কি করে পরিষ্কার হবে। তো সেই কারণে আমাদের একটু একটু করে প্রত্যেকটা শব্দের যেগুলো এখানে বসানো হয়েছে তার অর্থ সম্পর্কে আমাদের ধারণা জানা প্রয়োজন। কর্তৃবাচ্যের ক্রিয়া, তাহলে কর্তৃবাচ্য যখন একটা দেওয়া রয়েছে, সেই বাক্যে কর্তৃবাচ্যের যে বাক্য সেটার মধ্যে যে ক্রিয়া থাকে, সেই ক্রিয়ার ধাতুর সঙ্গে আ ধাতু হতে পারে, বা আনো বা তে, আ আনো তে, এই যে প্রত্যয়গুলো যদি সেই ধাতুর সঙ্গে যুক্ত করে তৈরি হয় কর্মবাচ্যের কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করবার সময় কর্তৃবাচ্যের ক্রিয়ার ধাতুর সঙ্গে আ আনো বা তে এই প্রত্যয়গুলো যখন যুক্ত হয়ে কর্মবাচ্যের যৌগিক ক্রিয়ার অসমাপিকা অংশটি যুক্ত করে তৈরি হয় কর্মবাচ্যের যৌগিক ক্রিয়ার অসমাপিকা অংশটি। এবারে কর্মবাচ্য তো জানি, কর্তৃবাচ্য থেকে যে বাচ্যে কর্তা প্রধান সেটা কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যের বাক্যের মধ্যে কর্তায় প্রাধান্য থাকে, যখন কর্মবাচ্যে নিয়ে আসে তখন কর্ম প্রাধান্য পায়। তো কর্তৃবাচ্যের ক্রিয়ার ধাতুর সঙ্গে আ বা আনো বা তে প্রত্যয় যদি যুক্ত করে, এবার বলছে কর্মবাচ্যের যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া বলতে আমরা কি বুঝেছিলাম, যখন কোনো বাক্যের যে ক্রিয়া থাকে সেই ক্রিয়ার যদি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া দুটি ক্রিয়ায় থাকে, দুটো ক্রিয়াই থাকে, অবস্থান করে, তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সমাপিক আর অসমাপিক ক্রিয়া পরস্পর অবস্থান করে একসাথে, তখন তাকে বলে যৌগিক ক্রিয়া। তো এখানে বলছে সেই যৌগিক ক্রিয়ার অসমাপিক, যৌগিক ক্রিয়া তাহলে দুটো ক্রিয়া রয়েছে, একটা সমাপিক একটা অসমাপিকা। এখানে বলছে যে কর্তৃবাচ্যের ক্রিয়ার ধাতুর সঙ্গে আ বা আনো বা তে প্রত্যয় যোগ করা হয়, এই ধাতুর সাথে কর্তৃবাচ্যের ধাতুর সাথে ক্রিয়ার ধাতুর সাথে আ হতে পারে বা আনো হতে পারে বা তে প্রত্যয় যোগ করে যৌগিক ক্রিয়ার সমাপিকা অংশটি নয়, অসমাপিকা অংশ। সমাপিকা বলেছিলাম যে ক্রিয়া বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রদান করে তাকে সমাপিকা বলে। যেমন আমি ভাত খাই, এই খাই ক্রিয়া ব্যবহারের মধ্য দিয়ে বাক্যের সম্পূর্ণতা প্রকাশ পাচ্ছে, কোন রকম কৌতূহলের জায়গা থাকে না। কিন্তু যদি বলতো আমি ভাত খেয়ে কোথায় গেলাম, আমি গান গেয়ে কোথায় গেলাম, গান গেয়ে ঘুমিয়ে পড়লাম, গান গেয়ে মাঠে গেলাম, কি করলাম, এই গেয়ে খেয়ে এনে এইসব যে শব্দগুলো আছে, ক্রিয়া আছে, এগুলো সব অসমাপিকা ক্রিয়া, বাক্যের মধ্যে বসে বাক্যের সম্পূর্ণতা প্রদান করতে পারে না। তাই এখানে তাহলে কর্তৃবাচ্যের ক্রিয়ার ধাতুর সঙ্গে ওই যে আ আনো বা তে, ক্রিয়ার ধাতুর সঙ্গে আ আনো বা তে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, যৌগিক ক্রিয়ার অসমাপিকা ক্রিয়া অংশটি। আর সঙ্গে থাকে আছে বা নেই পদ, অথবা হ বা জ বা ধাতু বা পর ধাতু, যেহেতু সমাপিকা ক্রিয়া তার সঙ্গে থাকবে, তাহলে দুটো ক্রিয়া থাকবে যৌগিক ক্রিয়ার। তো অসমাপিকা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে আসার সময় অসমাপিকা যৌগিক বা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার সঙ্গে এই আ বা আনো বা তে প্রত্যয় যোগ হবে, আর হ বা জ বা আছে এগুলো হচ্ছে সমাপিকা অংশের মধ্যে পড়বে। দেখা যাক, আমি বাজার থেকে আম এনেছি। এই আমি বাজার থেকে আম এনেছি, এই যে ক্রিয়া রয়েছে, যখন একটা কর্মবাচ্যে নিয়ে আসছি, তো আমার দ্বারা বাজার থেকে আম আনা হয়েছে, এনেছি থেকে আনা, এই আ প্রত্যয় না নিয়ে এনে থেকে এখানে আ প্রত্যয় যোগ করা হয়েছে। এই এনে, খেয়ে, গে এগুলো হচ্ছে অসমাপিকা অংশ। তাহলে অসমাপিকা ক্রিয়ার অংশের সাথে আ প্রত্যয় যোগ করেছে কর্তৃবাচ্যের ক্রিয়ার ধাতুর সঙ্গে আ বা আনা এই প্রত্যয় যোগ হয়ে যৌগিক ক্রিয়া অসমাপিক অংশটি যোগ হয়েছে, আর সমাপিকা ক্রিয়া হচ্ছে হরদ দ্বারা যোগ হয়েছে, আনা হয়েছে। তাহলে আমি বাজার থেকে আম এনেছি, আর আমার দ্বারা
বাজার থেকে আম আনা হয়েছে। এটা হচ্ছে চতুর্থ পদ্ধতি। যে যদি কর্তৃবাচক বাক্য থাকে, সেই বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকে, সেই ক্রিয়ার যে ধাতু থাকে, ক্রিয়ার মূল অংশ হচ্ছে ধাতু, ধাতুযোগ বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। যেমন পড়, পড় ধাতু যদি বলে পড়েছি, পড় যোগ এছি সমান সমান পড়েছি, তাহলে এই পড় যদি ধাতু হয়, এর সঙ্গে এছি সমান সমান পড়েছি, তা বলছে কর্তৃবাচ্যের ক্রিয়ার যে ধাতু, ধাতুর সঙ্গে আ, আনু, আনা বা তে বিভক্তি যুক্ত হয়ে সেটা হয় যৌগিকের অসাময়িক অংশটি, এবং তার সঙ্গে পরে যুক্ত হয় এই আছে বা নেই পদ, অথবা হ, যা বা আছো বা পর যে ধাতুজাত সমবেগিকা ক্রিয়া। তাহলে দুটো ক্রিয়া থাকবে যৌগিক ক্রিয়ার। অসাময়িক অংশের সঙ্গে শুধু আ বা নে, আনাতে যোগ হলো, কিন্তু সমাপেক্ষিক ক্রিয়া যেটা থাকবে সেটা হচ্ছে হ ধাতু হতে পারে, যা ধাতু হতে পারে, আছো বা পর ধাতু সমবেগিক ক্রিয়ার সঙ্গে যোগ হয়। তো এটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের চতুর্থ পদ্ধতি, অর্থাৎ শেষ পদ্ধতি। এই পদ্ধতিগুলো প্রয়োগ করে আমরা পরবর্তী পর্যায়ে দেখব কিভাবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করা যায়। তো আমরা এরপরে আমরা দেখব উদাহরণগুলো দেখব কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করার মধ্য দিয়ে এই পদ্ধতিগুলো প্রয়োগ করে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।